ভোট না ভোট, গণভোট। এই গণভোটটাকে আপনারা আওয়ামী লীগ বলতে চাচ্ছেন, এটা একটা চক্রান্ত, এটা আপনারা বলতে চাচ্ছেন আওয়ামী লীগেরই অঙ্গ সংগঠনের আপনি একজন, যে আপনারা বলতে চাইছেন যে এটা একটা ষড়যন্ত্র। আপনি কি একটু সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের কাছে তুলে ধরবেন যে এটা কেন ষড়যন্ত্র? এই হ্যাঁ ভোটটা কি, না ভোটটা কি, গণভোটটাই আসলে এই কনসেপ্টটা আসলে কি? ধন্যবাদ। কিছুক্ষণ আগে আমাদের সহ আলোচক আমিনুল পলাশ ভাই চমৎকারভাবে সাদ্দামের বিষয়টা উল্লেখ করেছেন। আমি গণভোটের প্রসঙ্গে যাওয়ার আগে একটু আমি এই সাদ্দামের বিষয়টা, কারণ এটা খুবই আসলে মানে হৃদয় বিদারক একটা বিষয়, মানে নজিরবিহীন বলা যায়, সেটা নিয়ে আমি একটু অ্যাড করতে চাই এর সঙ্গে। আজকে সব মানে স্ত্রী সন্তানকে হারিয়ে মানে সাদ্দাম জামিন পেয়েছে মানবিক বিবেচনায় বলছে। মানবিক বিবেচনা তাকে প্যারোল দেওয়া হয়নি, 2 ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয়নি, সেখানে মানবিক বিবেচনার কথা বলা হচ্ছে হাইকোর্ট থেকে। তো যদি মানবিক বিবেচনা হয়, যদি ন্যায় বিচারের প্রশ্ন আসে, তাহলে যেহেতু মামলাটা, আমি একটু অ্যাড করছি যে যেহেতু মামলাটা ভিত্তিহীন এবং ভুয়া, যেটা প্রমাণিত হয়েছে, কারণ ওই ঘটনার যে উল্লেখ আছে সেই সময় তিনি ভারতে চিকিৎসাধীন ছিলেন, সে পাসপোর্ট ভেরিফাই করে সেটা জানা গিয়েছে। সুতরাং মামলা প্রত্যাহার কেন নয়? প্রথমত আমাদের দাবি থাকবে এই মামলাটি প্রত্যাহার করতে হবে, যে এই ভুয়া মিথ্যা মামলা দিয়েছে সেই বাদীকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এবং এই যে তার জীবনের মূল্যবান, এই যে আপনার 11টি মাস গেল, এবং এর মধ্যে যে প্রেক্ষাপটগুলো আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে জেনেছি, যে জামাতের আইনজীবীরা বারংবার 30 লাখ 20 লাখ 10 লাখ করে টাকা দাবি করছিল তাকে মামলা নাম প্রত্যাহারের জন্য, তার জামিনের জন্য, আবার পুনরায় জেল গেট থেকে গ্রেপ্তার করা হবে না সেই জন্য। প্রতিটা পদে পদে তার কাছে তাকে যে হয়রানির শিকার হতে হয়েছে, তার স্ত্রীকে যে হয়রানির শিকার হতে হয়েছে, তার মানে জেলে যাওয়ার 2 মাস পর তার যে ছেলে হয়েছে, সেই ছেলেকে যে জীবনের প্রথম ও শেষবারের মতো যে তিনি মৃত অবস্থায় করে নিলেন, জীবিত বাবার কাছে যে মৃত সন্তান গেল, এই ক্ষতিপূরণ কিভাবে হবে? অর্থের অঙ্কে কখনোই সম্ভব নয়। তারপরও আমাদের দাবি থাকবে, রাষ্ট্র যদি ওসমান হাদির জন্য ফ্ল্যাট দিতে পারে, ভাইয়ের চাকরি দিতে পারে, আরো কোটি টাকার ডিপোজিট করতে পারে, তাহলে সাদ্দামের জন্য ন্যূনতম 10 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছি আজকে আমি এই আলোচনার মাধ্যমে। অবশ্যই তাকে রাষ্ট্র কর্তৃক 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। তাকে মিথ্যা মামলায় যেভাবে তার জীবনকে, মানে এক ধরনের জীবন শেষ, তার স্ত্রী নাই, সন্তান নাই, সে এখন কার কাছে যাবে? জামিন পেয়ে সে কি করবে? মানে এই জায়গাটা থেকে আমার মনে হয় যে রাষ্ট্রকে অবশ্যই, যদি রাষ্ট্রীয় কোষাগারের সমস্যা থাকে, সেখানে আমাদের যেটা বলেছে পলাশ ভাই, শান্তির ছেলে ইউনুস আছে, সে তো প্রথম ধাপেই 666 কোটি টাকা কর মকুব করে নিয়েছে। সেই টাকা থেকে 10 কোটি টাকা অন্তত মানে অন্তত পাপের যে খানিকটা, মানে 0.001% প্রাশ্চিত করতে চাইলেও সেখানে আমি মনে সাধারণ পরিবারকে 10 কোটি টাকা দেওয়া উচিত। এই প্রসঙ্গে গেল, গণভোটের প্রসঙ্গ আসছে। দেখুন, এখানে শুরু থেকেই তো এটা একটা মানে যেটা বলে ভাওতাবাজির একটা চূড়ান্ত প্রদর্শনী চলছে। আপনার আহ একটি সাধারণ শিক্ষার্থী আন্দোলন, শিক্ষার্থীদের চাকরির কোটার ক্ষেত্রে, কোটার মানে যে যাকে বলা হচ্ছে হুম। প্রচলিত নিয়ে কথা হচ্ছে, সেই জায়গা থেকে একটা সাধারণ খুব নিরীহ আন্দোলন, যে আন্দোলনের শুরুটা হয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় আপনার বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেই কথা বলেই যখন একটা মেটিকুলাস ডিজাইনে সাধারণ শিক্ষার্থীকে, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে আবেগতাড়িত করে, ইন্টারনালি ম্যাসাকার করে একটা প্রেক্ষাপট সৃষ্টি করা হলো, সেখানে অবৈধভাবে ক্ষমতা দখল করে এসেই যখন সবার আগে মুক্তিযুদ্ধের উপর, বঙ্গবন্ধুর উপর, স্বাধীনতার উপর, ইতিহাসের উপর চরম কষাঘাত করা হয়, যখন সবকিছু ধ্বংসের লেখালা করা হয়, একে একে দেশের প্রতিটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়, আপনি কোন জায়গায় হাত দিবেন? যে ওষুধ দিব কোথা, সর্বাঙ্গে ব্যথা। এখানে আপনার অর্থনীতি বলেন, আজকেও বিকেএমই প্রেসিডেন্ট বলছিলেন যে তিনি কোনোদিন এই করোনা দুর্যোগের সময় তার কোনোদিন মনে হয় না যে যে লস হওয়ার কোনো সুযোগ আছে, তিনি পুষিয়ে নিতে পারবেন। তিনি সবাইকে বেতন দিয়েছেন। আজকে এই 25 সালে তিনি 3 বছর, 1 বছরের মধ্যে 3 বছরের লাভের সময় লস অলরেডি করে ফেলেছেন। অলরেডি 250-টির উপর কারখানা বন্ধ হয়ে গেছে। 26টা কারখানা টোটালি সমস্ত কর্মীদেরকে ছাঁটাই করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে। আজকে মানে 800-900 টাকার গ্যাস আপনি কিনছেন 2400 টাকা দিয়ে, অনেকখানে 4200 টাকা দিয়ে, কারণ পাওয়া যাচ্ছে না। এই যে যখন আত্মঘাতী, আত্মহননের ধ্বংসলীলায় এই অবৈধ ম্যান্ডেটবিহীন সরকারের কুশীলবরা মেতেছে, তো সেখানে একটা গণভোটের জুজু দিয়ে আপনি
কোন প্রক্রিয়াতে এটাকে লেজিটিমেট করার সুযোগ নেই। আমি যদি একদম ফ্রম দ্য ভেরি ইনস্ট্যান্স বলি, যে যে ঐক্যমত্য কমিশন করা হয়েছে বাংলাদেশে, আপনার নিবন্ধন কিন্তু দলের সংখ্যা হচ্ছে 59। সেখানে আপনার এইখানে এই যে তথাকথিত গণভোট, যে ঐক্যমত্য কমিশনে যেখানে স্বাক্ষর করেছে জুলাই সনদের যে যে একটি মূলা দেওয়া হয়েছে, এই মূলায় স্বাক্ষর করেছে 25টা দল, অরে গড়ে হুম, মিলিয়ে 25টা দল। তাহলে এর মানে অর্ধেকেরও কম। যদি আপনি গণতন্ত্র চিন্তা করেন, গণতান্ত্রিক উপায়ও অর্ধেক কাভার করে নাই। হুম, এবং এর মধ্যে অনেককে অনেকভাবে মানে ডিজাইন করে তারা একটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আর একটাতে বলেছে এটুকু এটুকু আমরা আছি, এটুকুতে নাই, এরকম অনেক বিষয় আছে। তারপরে মিলিয়ে বলছি অন্তত 25টা হয়েছে। এবং অনেকটা হওয়ার পরে প্রধান যে স্টেক হোল্ডার বলা হয় বিএনপি, তারাও বলছে না আমরা এই ইস্যুতে যাই নাই, এই ইস্যুতে আমাদের মানে কনসেন্ট নাই। এইভাবে একটা লেজে গোবরে জোড়াতালির একটা ঐক্যমত। এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের জন্ম যাদের হাত ধরে, জাতি ইতিহাসের সমস্ত পালাবদল যাদের হাত ধরে, সেই বাংলাদেশ আওয়ামী লীগকে সেখানে রাখা হয়নি, জাতীয় পার্টিকে রাখা হয়নি। মানে ম্যাক্স, আপনি হচ্ছে 25 যদি বলেন, অধিকাংশ দলকে ডাকাই হয় নাই। তাদের ছাড়া আপনার ঐক্যমত্যটা কোথেকে আছে? যারা জনগণের 50% প্লাস। আপনি যদি শুধুমাত্র আওয়ামী লীগকে ধরেন, আপনি লাস্ট 3টা ইলেকশন বাদ দেন, আপনি শুধুমাত্র যদি 2008 সাল ধরেন, সেখানেও 48%-এর অধিক, যেটাকে নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, ডাউট নাই, সেই ভোটে যে দল আসছে সেই দলকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন ইলেকশনে। যারা 12টি নির্বাচন করেছে এবং 70 নির্বাচন বাদ দিল, সেটাতে চূড়ান্ত রকম ম্যান্ডেট ছিল। তো সুতরাং এটা কখনোই গণতান্ত্রিক উপায় না, এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের কোনো সুযোগ এখানে নাই। মোটা দাগে যদি আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলি, তারা যে জুলাই ম্যাসাকারের সময় যে ম্যাসাকার গুলো করেছে, যে ক্ষমার অযোগ্য পাপ করেছে, যে রাষ্ট্রদ্রোহ করেছে, জনগণের সম্পদ, জনগণের জীবনকে নিয়ে ছেলেখেলা করেছে, সেই জায়গাটায় তারা অপরাধ ভুগছে, তারা শঙ্কায় আছে যে যে কোনো প্রেক্ষাপটে তাদের একটা, এই জন্য তারা কিন্তু 5 থেকে 8 তারিখের একটা ইন্ডেমনিটি নিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কখনোই কোনো এইভাবে ইন্ডেমনিটি হয় না, কারণ আপনার ফৌজদারি অপরাধের কোনো তামাদিও হয় না, কোনো ইন্ডেমনিটিও হয় না, যেটা প্রমাণ আমরা পেয়েছি। বঙ্গবন্ধু হত্যার পরে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। সুতরাং তারা চেষ্টা করছে যে একটা ইন্ডেমনিটি দিয়ে, এবং সেই ইন্ডেমনিটিকে একটা গণভোটের আদলে, ওটাই তাদের মূল এবং প্রধান লক্ষ্য, যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধটাকে একটা লেজিটিমেট করার জন্য, এবং সেটা জনগণের উপর মানে চাপিয়ে দেওয়া, যে জনগণ তো বলেছে যে আমরা ঠিক করেছি, এরকম একটা বিষয় আর কি। এটা মূল মূল জায়গা, তারা এটা করতে চাচ্ছে। এবং আরেকটা তাদের সুদূর প্রসারী ষড়যন্ত্র আমি লক্ষ্য করছি, অনেকেই খেয়াল করেছে, যে তারা যদি কোন রকমে এই গণভোটে পার্টিকুলার ডিজাইন করে হ্যাঁ ম্যান্ডেটের দিকে আগাতে পারে, তখন তারা বলবে জনগণ তো আমাদের ম্যান্ডেট দিয়েছে, আমরা আরো ক্ষমতায় থাকবো, আরো 6 মাস থাকবো, 1 বছর থাকবো, আরো আমাদের অনেক সংস্কার বাকি আছে। দেখা গেল যে একে তো অগ্রহণযোগ্য নির্বাচন, তারপর সেই অগ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে যাদের আসবে তাদেরকেও তারা এই ধরনের জনগণের ম্যান্ডেট আছে এই কথা বলে আরো বেশি, মানে যেটাকে খাস বাংলা বলে তেনা পেঁচাবে। তাদের সিকিউরিটি, তাদের কনসার্ন, তাদের ক্ষমতা দখলের যে সুদূর যে যে লোভটা আছে, সেই লোভটাকে আরো প্রসারিত করার মূল চেষ্টা হচ্ছে এখানে। যেখানে আপনার সংবিধানকে মানে সংবিধানের হাত ধরে কোনো এখতিয়ার তাদের নেই, যেখানে নির্বাচিত সংসদ ছাড়া গণভোটের কোনো ম্যান্ডেট সেখানে নেই, সেখানে তারা নিজেরা মিলে, আমরা এবং মামুরা একই সমমনা, একই ধরনের কতগুলো ষড়যন্ত্র যারা অংশ নিয়েছিল সেই দলগুলোকে নিয়ে তারা একটা মানে জনগণের উপর চাপিয়ে দেওয়ার যে একটা চেষ্টা করছে। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন যে এটাকে তারা কি করবে, নেত্রী অলরেডি বলে দিয়েছেন যে এটা তারা তো জিয়া রহমান যেটা করেছিল, হ্যাঁ ভোট না ভোট, আপনাকে আমাকে চান না চান নাই, সেই ধরনের একটা যাত্রাপালার দিকে এগোচ্ছে। এবং আলটিমেট সেটাই করবে। ইতিমধ্যে আপনি দেখেছেন 15 লাখ মানে পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে প্রবাসীদের কাছে, এবং সেগুলো কারা পেয়েছে? জামাতের নেতারা, তারা নিজেরা ভাগ বটোয়ারা করে সেই ব্যালট গুলা বিতরণ করছে, যেখানে ইতিমধ্যেই হা ভোটে সাইন দেওয়া আছে। এবং সবচেয়ে দুঃখজনক এবং এই বিষয় হচ্ছে যে এখন আপনি মানে ভোট দিচ্ছেন, আবার সরকারের পক্ষ থেকে সরকারি অর্থ খরচ করে আপনি সেই সেই ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তাহলে আপনার ভোট দেওয়ার দরকার কি? আপনি ভোটের আয়োজন করছেন, আপনার নিরপেক্ষতা কোথায়? জনগণকে এই বিষয়টা বুঝতে হবে যে এই সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন এবং ম্যাটিকুলার ডিজাইনে আসা একটি ষড়যন্ত্রমূলক অংশ হিসেবে আসছে, দেশ ধ্বংসের পায়তারা নিয়ে আসছে। তাদের দ্বারা যে বিষয়গুলা বাংলাদেশের 90%, আই রিপিট 90% প্লাস জনগণ জানেই না এই গণভোটের মধ্যে কি ধারা আছে, কি আছে, সেখানে কি করলে সে কি হবে। মোটা দাগে কয়েকটা বিষয় আপনার 5 থেকে 10% মানুষের কাছে পৌঁছানো হয়েছে।
সেই সময়টা তাদের দেওয়া হয়নি। একটা মানুষ যে নিয়ে বুঝবে যে আমাকে বলা হচ্ছে এখানে হ্যাঁ বা না দাও, এখানে কি আছে ভিতরে, কোন কোন জিনিস আমার পক্ষে যাবে, কোনটা আমার বিপক্ষে যাবে, সেটাই সে জানে না। আপনি জিজ্ঞেস করেন, ইতিমধ্যে যতগুলো জরিপ আমরা দেখেছি, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, সাধারণ মানে খেটে খাওয়া মানুষের কাছে, কর্মজীবী মানুষের কাছে, যারা এদেশের মূল স্টেক হোল্ডার, তারা অলমোস্ট সবাই বলছে আমি জানি না এখানে কি আছে, এর মধ্যে আমার জন্য কি আছে বা জনগণের জন্য কি আছে। তাদের সেফগার্ড দেওয়ার জন্য তো জনগণকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করছেন এটা। এবং আপনি দেখেন যে তারা কতটা ডেসপারেট, তারা ভারত বিরোধী রাজনীতি করছে। সেই ভারত প্রায় 4.5 কোটি দামের যে অ্যাম্বুলেন্স দিয়েছে, আইসিইউ অ্যাম্বুলেন্স, সেটা তো নিয়ন্ত্রিত, সেই অ্যাম্বুলেন্সকে একটা জেলা, একটা পৌরসভায় একটাই মাত্র অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সকে তারা রোগীর কাজে না লাগিয়ে এই গণভোটের প্রচারণা ব্যবহার করছে। এর চেয়ে নির্লজ্জ দৃষ্টান্ত আর কি হতে পারে? সুতরাং আমি একদম মোটা দাগেই বলবো সাধারণের প্রতি, এই গণভোটটা একটি শুভঙ্করের ফাঁকি, তাদের শুধুমাত্র ক্ষমতা প্রলম্বিত করা এবং তাদের এই যে ইন্ডেমনিটি তারা নিয়েছে অন্যায়ভাবে, তাকে একটা নৈতিক ভিত্তি দেওয়ার জন্য এই গণভোটের আয়োজন। এর বাইরে এর কোনো ভিত্তি, জনভিত্তি বলেন বা গণতান্ত্রিক ভিত্তি নেই, গণতান্ত্রিক ভিত্তি নেই। সুতরাং এই গণভোটকে বর্জন করুন এবং সবাই একযোগে নিশ্চিন্তে এই গণভোটে নায়ের পক্ষে সিল মারুন যারা যাবেন। আর যারা, আমি আমার দল নেতাগুলিকে বলবো যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, এই ভোট বর্জন করুন, কারণ এই ভোট হবে না। যদি 24-এর, আমি লাস্ট একটা ইনফাসিস করছি, 24-এ নির্বাচন হওয়ার পর যদি 26-এ নির্বাচন হইতে পারে, তাহলে সেই নির্বাচন 27-এ হইতে পারে, 28-এ হইতে পারে, 29-এ হতে পারে। এটা আমি বলবো যে আমার দল, আমার যাদের নেতা সমর্থক আছে আওয়ামী লীগের, তাদের সাংগঠনিক সক্রিয়তা, তাদের কার্যক্রম, তাদের জনগণের সাথে ওয়েল কানেক্টেড হওয়ার উপরে এবং সে অনুযায়ী মাঠে নামার উপরে ডিপেন্ড করবে এই নির্বাচন 15 দিন টিকবে না 15 মাস টিকবে। সুতরাং আমাদের কাজ বলবো এই যে এটাই জনগণকে বোঝানো, জনগণের কাছে যাওয়া, আমাদের বিশাল সাংগঠনিক যে স্ট্রাকচার আছে সেটাকে সক্রিয় করা, করে মানুষকে সম্পৃক্ত করে এই যে দেশ বিরোধী পায় তারা, আজকে প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে গেছে। আমাদের আবেগের একটা জায়গা ছিল ছোট, ক্রিকেট, সেই ক্রিকেটটাকেও তারা ধ্বংস করে দিয়ে গেল। সুতরাং এদের দ্বারা দেশের কোনো উন্নতি এখনো হয়নি, হওয়ার সুযোগও নাই। এরা আসছে নিজেদের আখের গোছাতে এবং দেশ ধ্বংস করতে। সুতরাং তাদের কোনো কথায় আপনি হ্যাঁ বলা মানেই হচ্ছে আপনার নিজের পায়ে আরো বড় কুড়ালটা মারলেন, নিজেকে আরো অধপতনের দিকে নিলেন। আপনার এখন পাসপোর্ট শেষের দিকে 7 নম্বরে আছে, ওটা একদম লাস্টেই যাবে। যারা সঙ্গে আছে তারা দুর্নীতিতে 5 বার যেমন লাস্ট থেকে ফার্স্ট হয়েছে, আবার লাস্ট থেকে সমস্ত সেক্টরে ফার্স্ট হওয়ার দিকে বাংলাদেশকে নেয়ার জন্যই এই অবৈধ নির্বাচন এবং এই গণভোটের আয়োজন। দ্যাটস এর বাইরে আর কোনো কথা থাকতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ রাব্বানি ভাই আপনাকে। আপনি ঠিকই বলেছেন এবং যে বলছিলেন যে তাদেরকে আসলে মুক্তি দেওয়ার একটা বিষয় বটে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা প্রদান এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের লক্ষ্যে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ 2026 আজকে জারি করে ফেলেছে সরকার অলরেডি। অর্থাৎ তাদের কোনো বিচার হবে না, কিছুই হবে না এবং একদম আরেকটি কথা বলা হয়েছে যে তারপরেও যদি কারো বিরুদ্ধে কোনো মামলা, হত্যাকাণ্ড সংগঠনের কোনো কিছু থাকে, সেটা জাতীয় মানবাধিকার কমিশনে দাখিল করলে সেটার ব্যবস্থা নেবে সরকার। অর্থাৎ তাদের একেবারে